আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। এখনকার সংবাদে আপনাদের সাথে থাকছি আমি রূপী আমিন। বিস্তারিত সংবাদের আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। প্ল্যান ফর চেঞ্জ নামে 6টি প্রতিশ্রুতি নির্ধারণ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। নিউ ইয়র্কে বন্দুক হামলায় ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্র্যান থমসন নিহত। ফ্রান্সে পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের সরকারের পতন। এবং জুলাই আগস্টের গণহত্যা নিয়ে গণমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। বাকিংহামশায়ারের পাইনউড স্টুডিওতে নির্বাচনে জয়লাভের 6 মাস পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার প্ল্যান ফর চেঞ্জ নামে 6টি প্রতিশ্রুতি নির্ধারণ করেছেন ব্রিটেনের জন্য, যার মধ্যে রয়েছে অর্থনীতি, হাউস বিল্ডিং, এনএইচএস, পুলিশিং, প্রি স্কুল এডুকেশন এবং গ্রিন এনার্জি। পাইনউড স্টুডিওর ওই সভায় তিনি এই 6টি প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করবেন তার বিস্তারিত তুলে ধরেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। The NIMBYs, the regulators, the blockers, the bureaucrats, the alliance of naysayers. Well, we say to them, you no longer have the upper hand. Britain says yes. This plan will land on desks across Whitehall with the heavy thud of a gauntlet being thrown down. I do think that too many people in Whitehall are comfortable in the tepid bath of managed decline. ব্রিটেনে হাউজিং সমস্যা এখন প্রকট আকার ধারণ করেছে। ওয়েটিং লিস্টে রয়েছেন হাজার হাজার মানুষ। একটি বাড়ির জন্য অপেক্ষা করছেন বছরের পর বছর। নির্বাচনের ম্যানিফেস্টোতে হাউজিং সমস্যা কমাতে লেবার পার্টির পক্ষ থেকে 1.5 মিলিয়ন বাড়ি নির্মাণ ও প্রতি বছর 4,50,000 বাড়ি ডেলিভারি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন বাস্তবতার সাথে তার কোনো মিল নেই। এই প্রকল্প বাস্তবায়ন করতে কি কি সমস্যা এবং এর থেকে উত্তরণের উপায় খুঁজতে বর্তমান সরকার, লেবার, বিরোধী দল কনজারভেটিভ পার্টি ও অ্যাসপায়ার পার্টির নেতাদের সাথে আলাপ করে বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিম মৃধা। একটি বাড়ি, একটি স্বপ্ন। এই স্বপ্ন পূরণের চেষ্টা চলছে অবিরত। ব্রিটেনে একটি বাড়ির জন্য অপেক্ষায় আছেন হাজার হাজার মানুষ। বাড়ি কেনা তো দূরের কথা, ভাড়া পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়ার যেন সমান কথা। লেবার পার্টি নির্বাচনী ম্যানিফেস্টোতে 2029 সালের মধ্যে 1.5 মিলিয়ন বাড়ি নির্মাণ ও প্রতি বছর 450,000 বাড়ি ডেলিভারি দেওয়ার প্রতিশ্রুতি ছিল। তবে পারবেন কি বাস্তবায়ন করতে? ম্যানিফেস্টো লাস্টে আসছিল 1.5 মিলিয়ন। এগুলা করবে না করলেও অ্যাটলিস্ট তো যাইব খান্দায় কাছে আশা করি। মেইন তো হইল ফান্ড। এই চ্যালেঞ্জ ফার্স্ট অফ অল এনাফ ফান্ড যদি থাকে বা খরচ ফাইন গভর্নমেন্টে, তাহলে তো বাজেটও থাকে, তাহলে এটা হইব আর আশা করি এটা হইব। লেবার পার্টি মুখে অনেক কিছু বললেও বাস্তবায়নে ব্যর্থতা পরিচয় দিচ্ছে। টাওয়ার হ্যামলেট কাউন্সিলে 23,609 জন, নিউহাম কাউন্সিলে 34,000-এর উপরে এবং বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিল ওয়েটিং লিস্টে রয়েছে 21 নম্বর অবস্থানে। লেবার পার্টির যে সমস্যাটা, তারা এত বড় অ্যাম্বিশন নিয়ে নামছে। তাদের যে ছোটোখাটো অ্যাম্বিশন, তাদের ম্যানিফেস্টোতে 1.5 মিলিয়ন হাউজিং ছিল। তাদের ম্যানিফেস্টোতে আরও ছিল যে পেনশনারদেরকে ভালো ব্যবস্থা দিবে, ট্রিপল লক নিয়ে আসবে, হেলথের ভালো করবে। তো ওনারা তো এখন মরণের বিল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, তাই না? মানুষে কীভাবে মায়েরা ফেলবে সেই বিল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তো আপনার ওদের তো প্রত্যেকটা ম্যানিফেস্টোই প্রথমেই তারা গলদে চলে যাচ্ছে। এই ছোটোখাটো যেসব ম্যানিফেস্টোতে ছোটোখাটো যেসব আইটেম আছে সেগুলি তারা মেনটেন করতে পারছে। আর এত বড় 1.5 মিলিয়ন ঘরবাড়ির এজেন্ডা কেমনে কী করবে তারা? তবে টাওয়ার হ্যামলেট কাউন্সিল হাউজিং সেবায় এগিয়েছে অনেক দূর, বললেন এই কাউন্সিলর। course আমরা হাউজিং হোকের সমস্যা বেশি, আমরা টেম্পোরারি অ্যাকোমোডেশন ইজ ভেরি বিগ প্রেশার অন দ্য কাউন্সিল কস্ট ওয়াইজ। বাট গভর্নমেন্ট ইজ দ্য উদ্যোগ নিশ্চয় টু বিল্ড হাউসেস। It's a fantastic initiative. I think the government needs to work with local housing, local councils, work with different developers, and they can also work this plan through. But it's not going to be easy. It's a difficult process, but it needs to have a lot of heads, a lot of working with the local government as well as. ব্রিটেনে হাউজিং সমস্যা এখন প্রকট আকার ধারণ করেছে। ওয়েটিং লিস্টের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। একটি বাড়ির জন্য অপেক্ষা করছে বছরের পর বছর।
রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে বিভিন্ন ম্যানিফেস্টো দিলেও সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এ থেকে উত্তরণের জন্য নতুন নতুন বাড়ি নির্মাণের বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যে ম্যানহাটনের অন্যতম বড় বেসরকারি বীমা কোম্পানি ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থমসনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। সিসিটিভি ফুটেজে ধরা পড়া মুখোশধারী সন্দেহভাজন এক ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পায়ে গুলিবিদ্ধ 50 বছর বয়সী ব্রায়ানকে হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক মিনিট পরেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর থেকে হত্যাকারীকে ধরতে তল্লাশি শুরু করে পুলিশ। ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী ব্রায়ান থমসনকে বুধবার সকাল 6:45 মিনিটে ম্যানহাটনের টাইমস স্কোয়ার ও সেন্ট্রাল পার্কের কাছে একটি ব্যস্ত এলাকায় গুলি করা হয়। পুলিশ জানিয়েছে সন্দেহভাজন হামলাকারী হিলটন হোটেলের বাইরে 5 মিনিট ধরে থমসনের জন্য অপেক্ষা করছিলেন। তিনি একটি জ্যাকেট পরা ছিলেন, তার মুখে ছিল কালো রঙের মাস্ক। ব্রায়ান পায়ে হেঁটে সেখানে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে গুলির ঘটনার কয়েক মিনিট আগে ঘটনাস্থলের কাছাকাছি স্টারবাক্সের একটি কফি শপে সন্দেহভাজন ব্যক্তির ছবি ধরা পড়ে। ছবিতে সন্দেহভাজন ব্যক্তিকে মুখোশ পরা অবস্থায় দেখা যায়। নিউ ইয়র্ক পুলিশ আরও বলেছে সন্দেহভাজন ব্যক্তি তার মুখোশটি টেনে এতটা নিচে নামিয়েছিলেন যে চোখ ও নাকের কিছু অংশ দেখা যায়। সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্তে এ ছবি নিয়ে কাজ করছেন তদন্তকারী কর্মকর্তারা। এক্ষেত্রে তারা ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করছেন। এছাড়া পুলিশ ঘটনাস্থলে পাওয়া 3টি গুলির খাপ ও 3টি তাজা গুলি পরীক্ষা নিরীক্ষা করছে। এগুলা থেকে তারা ডিএনএ নমুনা পাওয়ার চেষ্টা করছে। This is a fairly well thought out crime. You can see him with the suppressor in the video. He has a shooter stance. He's masked, and he's thought about his escape route. All of these things make it challenging, but far from out of the ability range of the NYPD. They have great resources to nail down a crime like this. সন্দেহভাজন ব্যক্তি যে পথ ধরে পালিয়ে গেছেন সেই পথে একটি মুঠোফোন পরিত্যক্ত অবস্থায় পেয়েছে পুলিশ। পুলিশ বলছে তারা মুঠোফোনটি পরীক্ষা করে দেখছে। এদিকে থমসনের নিজ শহর মিনেসোটার ম্যাপেল গ্রোভের পুলিশ জানিয়েছে এর আগে 2018 সালে তার নিজ বাড়িতেও একটি সন্দেহজনক ঘটনা ঘটেছিল। কোনো অপরাধমূলক কার্যকলাপ শনাক্ত না করেই সে সময় ঘটনাটি নিষ্পত্তি করা হয়েছিল। মাহমুদুল হাসান তুষার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এস। ফ্রান্সে পার্লামেন্টে আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের সরকারের পতন ঘটেছে। এ নিয়ে দেশটিতে নতুন করে তীব্র রাজনৈতিক সংকট দেখা দিল। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, বুধবার পার্লামেন্টে আনা অনাস্থা ভোটে বিরোধী দলীয় আইন প্রণেতারা সমর্থন দিলে 3 মাসের মাথায় বার্নিয়ের সরকারের পতন ঘটে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল গত সোমবার দেশটির সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছিলেন তিনি। বাংলাদেশ প্রসঙ্গ। সাম্প্রদায়িক সহিংসতার সুনির্দিষ্ট অভিযোগের প্রকৃত তথ্য বের করে আনার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য পরিবেশ তৈরি করতে হবে এবং কিছু ঘটলে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। সব ধর্মমতের ঐক্যের মধ্য দিয়ে শান্তির এক ঐক্যবদ্ধ বাংলাদেশ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত থাকছে রিপোর্টে। সহিংসতা নিয়ে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের নেতারাও অংশ নেন। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে দেশে বিদেশে যে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে তার বিপরীতে প্রকৃত তথ্য বের করার তাগিদ দেন। বলেন, শান্তি যেহেতু সবার লক্ষ্য, তাই সহিংসতা নিয়ে তথ্যের হেরফেরের সুযোগ নেই। ধর্মীয় নেতাদের এজন্য উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই, কোনো গোলমাল নাই, এটা আপনাদেরকে নিশ্চিত করেন। এবং তথ্যগুলো কিভাবে আমরা পাবো, ঘটনা ঘটছে সেটা আমাদের জানা। প্রকৃত তথ্য, অনেক সময় সরকারি তথ্যের উপরে ভরসা করা যায় না। কর্তা যা চায় সেভাবেই বলে দেয়, আসলটা মন খুলে বলতে চায় না, তো যেহেতু কর্তা নারাজ হবে তাতে। আমরা আসল খবরটা জানতে চাই, কিভাবে জানতে চাই এবং সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে চাই। ওইগুলো তাৎক্ষণিকভাবে যেন খবরটা পাওয়া যায়।
সমাধান করা যায়। যে দিক থেকে দোষী তাকে বিচারের আওতায় আনতে হবে, এটি হলো সরকারের দায়িত্ব। কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা যেন না ঘটে সেজন্য পরিবেশ তৈরির উপর জোর দেন ডক্টর ইউনূস। কোথাও কিছু ঘটলে দ্রুত প্রতিকারের উপর গুরুত্বও দেন তিনি। প্রথম কথা হলো যেটা না হওয়াটা পরিবেশ সৃষ্টি করা, একটা যদি হয়ে যায় তাকে তাৎক্ষণিকভাবে সেটার প্রতিকারের ব্যবস্থা করা, এটাই হচ্ছে। আমি যা বলছি আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাই মনে করে। জুলাই আগস্টের হত্যা গণহত্যা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে তিনি যেসব বক্তব্য দিয়েছেন তা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতেও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের এক আবেদনে এই নির্দেশনা দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিস্তারিত দেখুন রিপোর্টে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কয়েকটি গণমাধ্যমে শেখ হাসিনার বেশ কিছু বক্তব্য প্রচার ও প্রকাশ হয়। তার এ ধরনের বক্তব্য ট্রাইব্যুনালের তদন্ত ও বিচার কাজে বাধা সৃষ্টি করতে পারে দাবি করে বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষ থেকে তা প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে এ বিষয়ে নিষেধাজ্ঞা দেয় ট্রাইব্যুনাল। কিছু সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে, যেখানে তিনি কিছু বক্তব্য দিয়েছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি, লাইসেন্স পেয়েছি। উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। যে সকল সাক্ষীরা ইতোমধ্যে আমাদের কাছে জবানবন্দি প্রদান করে গেছেন, তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে এসে জজদের সামনে সাক্ষ্য দিতে হবে। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। এবং পরবর্তী যে সাক্ষীরা আছে, এখনও ঘটনাস্থলগুলো আছে, সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা, তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে পারবেন না। শুধু তাই নয়, হেট স্পিচ এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সকল আইনের সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বন্ধে করণীয় নিয়েও কথা বলে প্রসিকিউশন টিম। কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব শো, যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা। সংবাদের পর্যায়ে নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। বৃহস্পতিবার থেকে শীতকালীন জ্বালানি ভাতা চালু করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং পাইলেটিয়ান অ্যালামনাই ইউকের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট।